ঠেকানো যাচ্ছে না রিজার্ভের পতন, ডলার সংকট। দর্শক, সবচেয়ে যে উদ্বেগ উৎকণ্ঠাগত, নির্বাচনের আগে কিন্তু আমেরিকার একটা হম্বিতম্বি ছিল যে এই করব সেই করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বাংলাদেশ থেকে বিলিয়ন ডলার চুরি, এদিকে বিভিন্ন ইসলামী ব্যাংকের শাখাগুলোতে টাকা উধাও, ব্যাংক বন্ধ রাখা হয়েছে। ভিউয়ার্স, বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতিটা কি শ্রীলঙ্কার মতো নয়? যা শেখ হাসিনা কিন্তু এই মার্চ এপ্রিল মেতেই বাংলাদেশে দুর্ভিক্ষের হানা নিয়ে কিন্তু আগাম বার্তা দিয়েছিলেন। ভিউয়ার্স, এদিকে সরকারের অর্থনৈতিক যে দুর্দশা, ডলার রেমিটেন্স সবকিছু মিলে বাংলাদেশ দেউলিয়ার পথে। আসুন বিস্তারিত জানবো আজকের এই রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। ঠেকানো যাচ্ছে না রিজার্ভের পতন, ডলার সংকট। দর্শক, সবচেয়ে যে উদ্বেগ উৎকণ্ঠা গত 2-3 বছর ধরে টানা চলেছে সেটা হচ্ছে রিজার্ভের যেই সংকট, সেটি রিজার্ভ সংকট কোনোভাবেই কাটছে না। একটা সংকট যদি একটা সার্টেন পিরিয়ডে যদি কাটানো না যায় তখন কি হয়? তার অবনতি হয়। এখন বোধহয় সেই অবনতিটার একটা পর্যায়ে এসে ঠেকেছে, যার কারণেই খবরটা হচ্ছে এই যে ঠেকানো যাচ্ছে না কোনোভাবেই রিজার্ভের পতন। বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও রিজার্ভ কমেই চলেছে। অর্থনীতিবিদরা মনে করছেন বৈদেশিক মুদ্রার মজুদ আশঙ্কাজনক পর্যায়ে নেমেছে। দর্শক, আজকে যে মার্কিন যে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এসছেন, তাতে কিন্তু সালমান এফ রহমানের সঙ্গে আলোচনার প্রথম ভাগেই ছিল বাংলাদেশের রিজার্ভ পরিস্থিতি। এবং এই রিজার্ভ পরিস্থিতি, এই সংকটটা তারা জানতে চাইছে এই কারণে যে এখানে তেল, গ্যাস, আইটি খাতে বিপুল পরিমাণ মার্কিন বিনিয়োগ আছে। সেই বিনিয়োগকারীরা অর্থ পাচ্ছে না। সুতরাং এটা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন একটি চিন্তা, নতুন একটা উদ্বেগ উৎকণ্ঠা। সেটা নিয়েও কিন্তু ডোনাল্ড লু আলোচনা করেছেন ইতিমধ্যে। তো বলা হচ্ছে 2 বছর আগে দেশে শুরু হওয়া ডলারের সংকট কাটছে না। বৈদেশিক মুদ্রার মজুদ বাড়াতে সাম্প্রতিক সময়ে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছিল সেগুলো রিজার্ভ বাড়াতে ব্যর্থ হয়েছে। ডলারের সংকট না কাটায় রিজার্ভের পতন ঠেকানো যাচ্ছে না, বরং প্রায় প্রতিনিয়ত কমছে রিজার্ভ। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য পাওয়া গেছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের অর্থাৎ আকুর মার্চ এবং এপ্রিল মাসের দায় মেটানোর পর বাংলাদেশ ব্যাংকের হিসেবে মোট রিজার্ভ কমে 23.77 বিলিয়ন বা 2,377 কোটি ডলারে নেমে এসেছে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ এখন 18.32 বিলিয়ন বা 1,832 কোটি ডলার। তবে প্রকৃত বা দায়হীন রিজার্ভ এখন 13 বিলিয়ন বা 1,300 কোটি ডলারের কিছুটা কম বলে জানা গেছে। প্রকৃত রিজার্ভ সেটাই যার বিপরীতে কোনো দায় নেই, বরং যে কোনো সময় তা ব্যবহার করা যায়। তার মানে 13 বিলিয়নের নিচে নেমে গেছে এবং এটি হচ্ছে প্রকৃত রিজার্ভ। তো দেখেন সংকটটা কিভাবে আমাদের ঠিকই চেপে বসলো। বাংলাদেশ ব্যাংকের সূত্র বলছে এখন আমদানি নিয়ন্ত্রণের পরও প্রতি মাসে আমদানি দায় মেটানোর জন্য গড়ে প্রায় 500 কোটি ডলারের প্রয়োজন হচ্ছে। ফলে প্রকৃত রিজার্ভের অর্থ দিয়ে 3 মাসেরও আমদানি খরচ মেটানো যাবে না। এখন একটা ন্যূনতম থাকে যে 3 মাসের আমদানি ব্যয় মেটানোর খরচ থাকতে হবে, এটা হলো মিনিমাম। সেটাও কিন্তু এখন আর থাকছে না। অর্থনীতিবিদরা মনে করছেন বৈদেশিক মুদ্রার মজুদ আশঙ্কাজনক পর্যায়ে নেমেছে। বিশ্বব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন জানান, দেশের আর্থিক খাতের স্থিতিশীলতার জন্য ভালো পরিমাণ রিজার্ভ থাকা জরুরি। এখন রিজার্ভ যে পর্যায়ে নেমে এসেছে তা নিয়ে যথেষ্ট শঙ্কার কারণ আছে। কারণ এই রিজার্ভ দিয়ে দেশের 3 মাসেরও আমদানি দায় মেটানো যাবে না। এই রিজার্ভ আছে তাতে 3 মাসের আমদানি দায় মেটানো যাবে না, অথচ 2 মাস পর পর পেমেন্ট করতে হবে। তাহলে এরপরে 2 মাসের যদি পেমেন্ট দেওয়া হয়, মানে জুলাই আগস্ট, তারপরে হাতে কি থাকবে? ভারতের 12-13 মাস ও ভিয়েতনামের 7 থেকে 8 মাসের আমদানি দায় মেটানোর মতো রিজার্ভ আছে। ভারতেরও
মানে 12 থেকে 13 মাস, এবং ভিয়েতনামের 7 থেকে 8 মাস মানে আমদানি দায় মেটানোর মতো রিজার্ভ আছে। আর আমাদের কি অবস্থা, 3 মাসেরও নেই। জাহিদ হোসেন বলছেন, আমদানি নিয়ন্ত্রণ করে দেশের কাঙ্ক্ষিত জিডিপি প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব না। মানে শুধু আমি আমদানি নিয়ন্ত্রণ করলাম, কোনোভাবেই আমি আমদানির জন্য এলসি খুলতে দিলাম না, তার মানে আমি মানে আমার যেই জিডিপির যে প্রবৃদ্ধি অর্জন আমি করতে পারবো সেটা সম্ভব না। উৎপাদন বাড়িয়ে ভালো জিডিপি অর্জন করতে যন্ত্রপাতি, কাঁচামাল, মধ্যবর্তী পণ্য আমদানি বাড়াতে হবে। এজন্য আমদানি $5 বিলিয়ন থেকে বাড়িয়ে $7 বিলিয়ন উন্নীত করতে হবে। রিজার্ভ কিভাবে কমলো সেখানেও বলা হচ্ছে যে গত সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বিল বাবদ রিজার্ভ থেকে $163 কোটি পরিশোধ হয়, ফলে রিজার্ভ আরো কমে যায়। আগামী 30 জুন পর্যন্ত বাংলাদেশের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দেওয়া নিট বা প্রকৃত বৈদেশিক মুদ্রা রিজার্ভের লক্ষ্যমাত্রা ছিল $2011 কোটি। বাংলাদেশের অনুরোধের পর আইএমএফ তা কমিয়ে $1475 কোটি নামিয়েছে। তবে প্রকৃত এই রিজার্ভ এখন $1300 কোটি কম। তার মানে বাংলাদেশের অনুরোধে আইএমএফ যেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করলো, এখন দেখা যাচ্ছে সেই লক্ষ্যমাত্রাও পূরণ করতে পারছে না বাংলাদেশ। ফলে এখনো লক্ষ্য অর্জনের বেশ দূরে রয়েছে বৈদেশিক মুদ্রার মজুদ। 2021 সালে বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভ $4800 কোটি ছাড়িয়েছিল কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসেবেই, যা এখন কমে $2377 কোটি, মানে অর্ধেকে চলে আসছে। ফলে 2.5 বছরে রিজার্ভ কমে অর্ধেক হয়েছে। দর্শক, পরিস্থিতি খুবই উৎকণ্ঠার, এবং সেইটি সফররত মার্কিন যে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দেখেন বাংলাদেশে এসে প্রথমেই সরকারি পর্যায়ে তার সালমান এফ রহমানের সাথে যে বৈঠক, সেই বৈঠকেই কিন্তু সেই রিজার্ভের প্রসঙ্গটা এনেছে। তাদের যে দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। বাংলাদেশে অর্থনৈতিক এতটা মন্দা আর সংকটাপন্ন মুহূর্ত হলেও বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা অন্যান্য দেশে তাদের তালিকা এবং অন্যান্য দেশে তাদের অর্থ সম্পত্তি প্রাচুর্য দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে কেন বাংলাদেশ আজ এই গরিবানা হালত সম্মুখীন হতে হলো। বিস্তারিত জানবো আজকের এই তদন্তে। নির্বাচনের আগে কিন্তু আমেরিকার একটা হম্বিতম্বি ছিল যে এই করব সেই করব, নিষেধাজ্ঞা দিব, এটা করব। তো এতে আওয়ামী লীগের লোকেরা, বিশেষ করে যারা রাষ্ট্রযন্ত্রের সঙ্গে জড়িত, যেমন আওয়ামী লীগ পন্থী ব্যবসায়ী, আওয়ামী লীগ পন্থী আমলা, রাজনীতিবিদ, এরা তো আছেই। তো এরা সবাই চিন্তা করলো যে না, আমেরিকা সম্পত্তি করা একটা রিস্ক হয়ে যায়, এবং তারা করলো কি, তারপর তারা আমেরিকার সব সম্পত্তি বিক্রি করা শুরু করলো, যে আমেরিকা যদি আবার এই সম্পত্তি ক্রপ করে। তারপরে সুইস ব্যাংকে টাকা পয়সা যা আছে, কারণ সুইস ব্যাংকও তো সুইজারল্যান্ডের ইউরোপের ভিতরে, ইউরোপীয় ইউনিয়নের ভিতরে, এই সবগুলো বিক্রি টিক্রি করে তারা দুবাইতে ইনভেস্ট করা শুরু করলো। এবং এভাবে দুবাই কিন্তু একটা কালো টাকা স্বর্গরাজ্য হয়ে গেল। শুধু কিন্তু মানে বাংলাদেশিরাও না, একদম সমস্ত বিশ্বের যত কালো টাকার মালিকরা আছে, দুর্নীতিবাদ আছে, সবাই এই দুবাইতে ব্যবসা বাণিজ্য করা শুরু করলো। এবং এই বাংলাদেশের যারা আছে তারা বেশিরভাগই আওয়ামী লীগের সঙ্গে জড়িত। ভিপি নূর, মানে নুরুল হক নূর, তিনি একবার বলেছিলেন যে দুবাইতে তথ্যমন্ত্রী হাসান মাহমুদের দুবাইয়ের আজমান সিটিতে বিশাল সম্পত্তি আছে, তার কাছে প্রমাণ আছে। যদিও পরে তিনি আর কাউকে প্রমাণ দেননি, তিনি পিছুটান দিয়েছেন। এখন এই পিছুটান তিনি ভয় দিয়েছেন নাকি আসলে তার কাছে প্রমাণ নাই তা জানি না। তবে তিনি বলেছিলেন যে তথ্যমন্ত্রী হাসান মাহমুদের, তখন তথ্যমন্ত্রী ছিল, এখন পররাষ্ট্রমন্ত্রী, তখন তথ্যমন্ত্রী হাসান মাহমুদের অনেক সম্পত্তি আছে, পরে তিনি আর এই প্রমাণ দেননি। কিন্তু এই যদিও নাম বলেনি, কিন্তু একটা সংবাদ বেরিয়েছে, সেটাতে বলা হয়েছে যে দুবাইতে বাংলাদেশিদের সম্পত্তির পাহাড়। আমি একটু আপনাদেরকে পড়ে শুনাই। ঢাকা পোস্টের একটা খবর, সেটা হচ্ছে যে দুবাইয়ে গোপন সম্পদের পাহাড়, তালিকায় 394 জন বাংলাদেশি, একজন না দুইজন না, 394 জন, মানে অলমোস্ট 400। এখানে বলেছে যে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের ঝলমলে আকাশচুম্বী সব ভবন আর বিলাসবহুল জীবনযাত্রার শহর দুবাই, এক সময়ের দুদু মরুভূমি থেকে চকচকে শহরে রূপ নেওয়া দুবাইয়ের বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষের বিপুল পরিমাণ গোপন সম্পদের পাহাড় গড়ে উঠেছে। অর্থের উৎস সম্পর্কিত কোনো প্রশ্নের মুখোমুখি হওয়া ছাড়াই ব্যাংকের মাধ্যমে বা ব্যক্তিগত বিমানে ভরে অর্থ নেওয়ার সুযোগ রয়েছে এই আরব আমিরাতে। মানে আরব আমিরাতে টাকা কই থেকে আইছেন, কই থেকে পাইছেন, টাকা কালো না সাদা, কিভাবে ইনকাম করছেন, এগুলো কোনো কিছু তারা জিজ্ঞেস করে না। আর এই সুযোগে বিভিন্ন দেশের ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে বৈশ্বিক নিষেধাজ্ঞার কবলে থাকা, মানে যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আছে,
থাকা ব্যক্তি, অর্থ পাচারকারী ও অপরাধীরা দুবাইতে গড়েছেন সম্পদের পাহাড়। দুবাই আনলকড নামে বৈশ্বিক অনুসন্ধানী সাংবাদিকতার এক প্রকল্পে দুবাইয়ে গড়ে ওঠা বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষের এই সম্পদের গোপন তথ্য ফাঁস হয়েছে। অনুসন্ধানী এই প্রকল্পে 58টি দেশের 74টি গণমাধ্যমের প্রতিনিধিরা দীর্ঘ 6 মাস অনুসন্ধান করে তথ্য বের করেছেন। অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক অর্গানাইজেশন ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট ও সিসিআরপি ও নরওয়ের সংবাদ মাধ্যম E24 নেতৃত্বে এই অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হয়েছে। মঙ্গলবার দুবাই আনলক শিরোনামে প্রতিবেদনটি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ও সিসিআরপি। বিভিন্ন দেশের সন্দেহভাজন অপরাধী, নিষেধাজ্ঞাপ্রাপ্ত দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা দুবাইয়ে কিভাবে নিরাপদে সম্পদ কিনেছেন সেই চিত্র উঠে এসেছে এই প্রতিবেদনে। আমেরিকা ভিত্তিক অলাভজনক সংস্থা সেন্টার ফর অ্যাডভান্স ডিফেন্স স্টাডিজ প্রথম এই ফাঁসকৃত তথ্য পায়। দুবাইয়ের সরকারি ভূমি দপ্তর সহ অন্যান্য রিয়েল এস্টেট কোম্পানির ফাঁস হওয়া তথ্যপত্রের উপর ভিত্তি করে এই অনুসন্ধান চালানো হয়। ও সিসিআরপি বলেছে যে 2020 থেকে 22 সাল নাগাদ দুবাইয়ে বিদেশি মালিকানায় থাকা সম্পদের পরিমাণ $160 বিলিয়ন বেশি। প্রতিবেদনে বলা হয়েছে যে দুবাইয়ে বিদেশিদের সম্পদের মালিকানার তালিকায় শীর্ষে আছেন ভারতীয়রা। 29,700 ভারতীয় নাগরিকের 35,000 সম্পত্তি রয়েছে দুবাইয়ে। দুবাইয়ে ভারতীয়দের সম্পত্তির মূল্য $17 বিলিয়ন বেশি বলে ধারণা করা হয়। ভারতের পর এই তালিকা রয়েছে পাকিস্তান। দুবাইয়ে 17,000 পাকিস্তানির হাতে 23,000 সম্পত্তির মালিকানা রয়েছে। আমিরাতের এই শহরে গোপন সম্পদের তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর ভারত পাকিস্তানে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে এবং ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি থেকে শুরু করে বলিউড বাদশা শাহরুখ খানেরও গোপন সম্পদের খোঁজ মিলেছে দুবাইয়ে। আর পাকিস্তানের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছেলে হোসেন নওয়াজ শরীফ, সাবেক স্বৈরশাসক প্রয়াত পারভেজ মুশারফ সহ দেশটির বর্তমান সরকারের বেশ কয়েকজন মন্ত্রীর নাম তালিকা রয়েছে। এবং দুবাইয়ে গোপন সম্পদের বিষয়ে ফাঁস হওয়া তথ্যে কয়েকশো স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।